সৈনিকরা বিদ্রোহ না করলে শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। হাসিনার বক্তব্য অনুমোদন করে না ভারত, জয় সোয়াল। পলাতক ফ্যাসিস্টের কথা আমলে নিচ্ছে না সরকার। হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ চায় জামায়াত, ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান নাহিদের। এবং চাহিদা ও পরিচালন সক্ষমতা ছাড়াই বিমান কেনায় তোড়জোড়, কমিশন যাচ্ছে ব্যক্তির পকেটে, উদ্বেগ বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। মুক্তিযুদ্ধের সময় সৈনিকরা বিদ্রোহ না করলে শেখ মুজিবুর রহমান সমঝোতা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনীতিবিদরা জীবন বিপন্ন করে মুক্তিযুদ্ধে অংশ না নেয়ায় দেশে বাকশাল প্রতিষ্ঠা হয়েছিল। সরকার ভুল করলে তাদের সংশোধন করে দিতে হবে, কিন্তু দেশে যাতে আর স্বৈরাচার সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাই সতর্ক থাকার পরামর্শ দেন রাষ্ট্রপ্রধান। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদযাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাব অডিটোরিয়ামের এই আয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিন বাহিনীর প্রধান সহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা অংশ নেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, সেদিন সৈনিকদের একটি অংশ বিদ্রোহ না করলে দেশে তৎকালীন রাজনৈতিক নেতারা সমঝোতা করতেন। 50 বছর পরেও সেই আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার কারণ দেশের রাজনীতিকদের ব্যর্থতা, ক্ষমতার প্রতি তাদের লোভ, অর্থের প্রতি লোভ, এবং যেহেতু 71-এ তারা আরামায়েশে ছিল, তাদের জীবন তো বিপন্ন হয়নি, নেতাদের ছেলে মেয়েরা কেউ শহীদ হয়নি, তারা আরামেই ছিল। এবং এখনও আমার মনে হয় যদি আমরা বিদ্রোহ না করতাম তাহলে কিছুদিন পরে একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হতো, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের, পাকিস্তানের, এবং আবার বিজনেস অ্যাজ ইউজুয়াল চলত। স্বাধীনতার চিন্তা তাদের মাথায় ছিল না, সেই জন্য তিনি বললেন, সৈনিকদের কিছু করার নেই, আপনারা ক্যান্টনমেন্টে ফিরে যান, এটা আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এই হলো মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের ছিল না, ছিল জনতার যুদ্ধ, এমনটা উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক নেতারা জীবন বিপন্ন করে যুদ্ধ করলে দেশে পরবর্তীতে একদলীয় শাসন আসতো না। রাজনীতিবিদদের একটা অংশ যদি জীবন বিপন্ন করে 71-এ যুদ্ধ করত তাহলে এই দেশে আর একদলীয় শাসন হতো না। রাজনীতিবিদদের অনেক সুবিধা আছে, তারা এরকম সুসজ্জিত মঞ্চে অনেক বক্তব্য দিয়ে যেতে পারেন, তাদেরকে তো জীবন বিপন্ন করতে হয় না, মেশিন গানের গুলি তাদেরকে ফেস করতে হয় না। স্বাধীনতার পরে বোঝানো হলো যে 2-4টা ভাষণের ফলেই দেশ স্বাধীন হয়ে গেছে। বর্তমান সরকার ভুল করলে তা সংশোধন করে দেওয়ার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বিপন্ন করা যাবে না। আয়নাঘর সৃষ্টি করে বিগত ফ্যাসিবাদ মানুষকে নির্যাতন করেছে। আয়নাঘর কেউ কোনোদিন জানতো না বাংলাদেশের মানুষ। টেলিভিশনে যখন দেখবেন কিভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর পশুর চেয়েও খারাপ অবস্থায় একটি মানুষকে রাখা হয়েছে, কারণ সে ভিন্ন মতাবলম্বী। গত 5ই আগস্টেও এই দেশের মানুষ একটি গণ অভ্যুত্থান দেখেছে, এটিও হয়েছে গণতন্ত্রের জন্যে। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এই দেশে যেন আর কোনো স্বৈরশাসক সৃষ্টি না হয়। আমরা আমাদের সরকার বদলাবো, সরকার যদি ভুল করে তাকে সংশোধন করবেন, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটিকে কেউ ধ্বংস করবেন না। পরে মুক্তিযোদ্ধাদের হাতে স্মৃতিপদক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়াকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার তীব্র ক্ষোভ জানায় ঢাকা। এর প্রেক্ষিতে ভারতের দাবি, শেখ হাসিনার বক্তব্যের প্রতি কোনো সমর্থন নেই দিল্লির। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। পালিয়ে যাওয়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে গেল 5 আগস্ট ভারতের নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জুলাই গণহত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা। এরপরই বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। এর ধারাবাহিকতায় বুধবার রাতে কড়া ভাষায় বিবৃতি দিয়ে এর প্রতিক্রিয়া জানায় ঢাকা। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশ কখনোই পরনির্ভর রাষ্ট্র হবে না। এরপর বৃহস্পতিবার কঠিন বার্তা দিয়ে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সিদ্ধান্তটা ভারতকেই নিতে হবে। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। বাংলাদেশের এমন কড়া প্রতিক্রিয়ার পর নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্যের দায় নিতে অস্বীকৃতি জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গেল 5 আগস্টে দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে সেখানে তার কোনো বক্তব্যকেই দিল্লি সরকার সমর্থন করে না। বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে ওই অনুষ্ঠানে যেসব বক্তব্য দেয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ছিল বলেও জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজীফ থেকার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই তাদের রাজনীতি আর কখনো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশে এসে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোক, এটাই তিনি আশা করেন। শুক্রবার ঝিনাইদহ ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, গণহত্যা চালিয়ে যাদের মধ্যে এতটুকু অনুশোচনা নেই তাদের রাজনীতি দেশের মানুষ গ্রহণ করবে না। দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে মাঝে মধ্যেই উকিঝুঁকি দেয় পলাতক শেখ হাসিনা। সরকার এসব আমলে নিচ্ছে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের একটি আবাসিক ভবন উদ্বোধন করেন মন্ত্রী। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগ দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের অভাব। এমন মন্তব্য করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মানুষ আস্থা রাখতে পারবে এমন বিচার বিভাগ জরুরি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে মন্ত্রী বলেন, দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হবে। উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনি পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার রাতে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি। যদি এক্ষেত্রে কূটনৈতিক শৈথিল্য দেখানো হয় তাহলে সরকারকে জনগণের কাঠগড়ায় কঠোর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে বলেও উল্লেখ করা হয় জামায়াত ইসলামের ওই বিবৃতিতে। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় তিনি পালিয়ে থেকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেন জামায়াত সেক্রেটারি জেনারেল। এদিকে বর্তমান সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না করলে তাদের পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না বলে হুঁশিয়ারি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত জুলাই এখনো শেষ হয় নাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীতে দেয়া বক্তব্যে এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, রাষ্ট্রীয় পদ পদবি সহ সব জায়গায় নির্লজ্জভাবে দলীয়করণ চলছে।
ভারতে বসে ষড়যন্ত্রের অংশ হিসাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এর আগে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ এনসিপির নেতারা আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। দিল্লিতে বসে প্রেস কনফারেন্স করার সুযোগ পাচ্ছে পতিত স্বৈরাচার শক্তি এবং সরকারের জায়গা থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে, কূটনৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। এই সরকারও স্বৈরাচারী হবে এবং তাদের ভিতর সেই প্রবণতা আছে, ইতিহাসেও আমরা দেখেছি। তারা একটা ব্যর্থ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা বিভিন্ন সময় করেছে, পারে নাই, জনগণের প্রতিরোধের মুখে পড়েছে। এই সরকারকে বলবো দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের এই সকল দাবি যদি তারা বাস্তবায়ন না করে, তাদের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। দেশে চলমান রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। বাঘেরহাট থেকে রবিউল ইসলামের পাঠানো রিপোর্ট। বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন দেশের সমসাময়িক রাজনীতি ও অর্থনীতি নিয়ে। দেশের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না, অথচ মাসের শেষে ভুতুড়ে বিলের কবলে পড়ে তাদের নাভিশ্বাস উঠছে। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার কতটা সফল বা ব্যর্থ তার চূড়ান্ত রায় দেশের জনগণই দেবে। জনগণ এবার বিচারক জনগণ, ভোট দিয়েছে জনগণ, ভোটের রেজাল্ট এবং তার বাস্তবায়ন করার অধিকার জনগণের। আমরা এটা জনগণের হাতে ছেড়ে দেবো, কিন্তু এর ভূমিকা আমাদের সংসদেও থাকবে, বাইরেও থাকবে। যুক্তির ভিতরে, কৌশল বুদ্ধির ভিতরে আমরা এটা সভ্য জগতের একটা পার্লামেন্ট হিসাবে এটাকে বলছি। এই জন্য প্রথম দিন থেকেই বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক, এবং এটি আমরা অব্যাহত রাখবো। কোনো উস্কানির মুখেও এই জায়গা থেকে আমরা সরে আসবো। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের গণমাধ্যম অতীতেও কখনো স্বাধীন ছিল না এবং এখনও পূর্ণ স্বাধীনতা ভোগ করছে না। দুঃখজনকভাবে আমরা আমাদের রাজনীতিতে মাসুল পাওয়ারের এক্সারসাইজ বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে এসেছি। তার আগে কতটুকু ছিল তখনকার যারা বোদ্ধা ছিলেন তারা বলতে পারবেন। বাংলাদেশ থেকে আমরা ভালোভাবে দেখেছি, এই জায়গা থেকে আমরা দেখছি এটা কখনো মুক্ত হয়নি, কখনো মুক্ত হয়নি, কারো শাসনামলে মুক্ত হয়নি। এটি দুঃখজনক। এটা কেন হবে? পরে তিনি জেলা রোকন সম্মেলনে বক্তব্য রাখেন। এনটিভি নিউজ ডেস্ক। সম্ভাব্যতা যাচাই ছাড়া বোয়িং ও এয়ারবাস থেকে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ কেনা রাজনৈতিক ও অলাভজনক সিদ্ধান্ত বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। বিমান কেনাকাটায় কমিশনের টাকা যাচ্ছে ব্যক্তির পকেটে, খালি হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার। এছাড়া বিমানের টেকনো ফাইন্যান্সিয়াল প্রতিবেদন বলছে, এয়ারবাস চালাতে দক্ষ পাইলট, ককপিট ও কেবিন ক্রুর সংকটের পাশাপাশি এসব উড়োজাহাজের যন্ত্রাংশ দুষ্প্রাপ্য, যার কারণে রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়বে। এত নেতিবাচক মতামতের পরও বোয়িং এয়ারবাস কেনার দিকে কেন ঝোঁক সরকারের, জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদিক। যাত্রী সেবা ও রুট বাড়াতে 2026 সালের মে মাসে আমেরিকান বিমান নির্মাতা সংস্থা বোয়িংয়ের সঙ্গে 45,000 কোটি টাকার 14টি বিমান কেনা চুক্তি করে সরকার। 14টি উড়োজাহাজের মধ্যে 10টি ওয়াইড বডির 787 ড্রিম লাইনার আর 4টি ন্যারো বডির 737 ম্যাক্স মডেলের উড়োজাহাজ। জাপানের নারিতা, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানের ফ্লাইট চালু করা হয়েছিল, তবে যাত্রী স্বল্পতা ও লোকসানের কারণে সেই রুট দুটি বন্ধ ছিল কয়েক বছর। কিন্তু এবারও যাত্রী স্বল্পতা ও লোকসানের শঙ্কা নিয়ে চালু করা হলো নারিতা ও ম্যানচেস্টার ফ্লাইট। এই দুটি রুটের প্রতি ফ্লাইটে 1 কোটি টাকা করে ক্ষতির মুখে ছিল বিমান। বিমানের অর্ধেকের বেশি রুটে এমন লোকসানের পরেও সরকার আরও রুট সম্প্রসারণ করার চেষ্টা করছে। 50 বছর পর্যন্ত কারা বিমানের ম্যানেজমেন্টে ছিল? ওয়াজ দেয়ার এনি প্রফেশনাল? বিমানে আজ পর্যন্ত কোনো প্রফেশনাল ম্যানেজিং ডাইরেক্টর পাইছেন? বোর্ডে কি একজনও আছে যিনি এয়ারলাইন্সের সিনিয়র পজিশনে 10 বছর 20 বছর চাকরি করছে? আছে একজনও? বিমানকে যারা নিয়ে যারা ব্যবসা করছে তারা আজকে সমাজের সমাজপতি,
তারা সবাই ধনী হয়েছে। একটা রুট ওপেন করতে আপনার কোটি কোটি টাকা খরচ হয়ে যাবে, আবার যদি সেই রুটটা আমি কোনো কারণে বন্ধ করে দিই সেটা আমার কোটি কোটি টাকা লসের মধ্যে পড়ে যাবে। প্রপার ওয়েতে এটা ফিজিবিলিটি টেস্ট করেই আসলে সেই রুটগুলো ওপেন করা উচিত। বোয়িংয়ের সঙ্গে চুক্তির মাত্র 2 মাসের মধ্যে এয়ারবাসের সঙ্গেও আরও 10টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে সরকার। এয়ারবাস নিয়ে এর আগে বিমান বাংলাদেশের কারিগরি ও আর্থিক বিভাগের প্রতিবেদন বেশ কয়েকটি সমস্যার কথা তুলে ধরেছিল। A350 থেকে 900 যাত্রীবাহী এসব বিমান আর্থিকভাবে লাভজনক হবে না। পরিচালন ও আলাদা বৈশিষ্ট্যের কারণে যন্ত্রপাতি, ইঞ্জিন খরচ বাড়বে। একইভাবে ক্রুদের ট্রেনিংয়ে আলাদা খরচ যুক্ত হবে। তবে বোয়িংয়ের একচেটিয়া বাজারের বিপরীতে সরকার এয়ারবাস কেনার আগে লোকসান নিয়ে ভাবতে পরামর্শ এভিয়েশন বিশ্লেষকদের। বর্তমানে যে ফ্লিট আছে সেটারই কিন্তু সর্বোত্তম ব্যবহার হচ্ছে না, এর 40% বসে থাকে। তো সেটার আমাদের বর্তমান সক্ষমতার পূর্ণ ব্যবহার না করেই আবার কেন আমরা এডিশনাল বোয়িংগুলো কিনলাম, মাঝখান থেকে আমরা অযৌক্তিক একটা কেনাকাটা করলাম যেটার আদৌ বিমানের প্রয়োজন আছে কিনা সেই ধরনের কোনো স্টাডি নেই। কিন্তু বিমানের রুট বিন্যাস ও কোন রুটে কোন ফ্লাইট পরিচালনা করা হবে তা নিয়ে দক্ষতার শঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি বিমান সংস্থার এই বিশেষজ্ঞ। এখন যে ডিসিশনগুলো হচ্ছে সম্পূর্ণ বাইরের রাজনৈতিক চাপে, দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনায় এবং কিছু আমলাতান্ত্রিক স্বার্থের জন্য, এটা দেশের কোনো মঙ্গল আনবে না। তবে সরকার বলছে বাংলাদেশকে এভিয়েশন হাব করার লক্ষ্যে এসব বিমান কেনার সিদ্ধান্ত। এটা আমরা ওই ফিজিবিলিটি স্টাডি করেছি, সেই কারণেই কিন্তু আমাদের এই যে ফ্লাইটগুলো আমরা যে ফ্লাইট আনছি এটাও কিন্তু ওইটার একটা লক্ষ্য 2030 ফ্লাইট এয়ারক্রাফট সব আসবে। সেজন্য আমরা এই ইন দ্য মিন টাইম চলাচলটা যাতে স্বাভাবিক গতিতে থাকে সেটার জন্য কাজ করছি। লোকসানি বিমান বাংলাদেশের সব ঋণ শোধ করে আন্তর্জাতিক বাজারে লাভজনক করতে চাইলে সরকারের সঠিক পরিকল্পনা ও দক্ষ জনবল নিয়োগের পরামর্শ তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। ইতালির রোমের ফিউমিনিচো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 7.5 ঘন্টা ধরে আটকা আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানটির 250-র বেশি যাত্রী। বিমানটি কানাডার টরেন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয় উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে। বিমানটি আবার কখন যাত্রা শুরু করবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। যাত্রীরা জানান, ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেয়ার জন্য ফ্লাইটটি নির্ধারিত বিরতি ছিল। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনসাধারণের হলেও এই কৃতিত্ব ভাগাভাগি নিয়ে একদল ব্যস্ত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ বিষয়ে আলোচনার সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনেকেই বিভিন্নভাবে বিভ্রান্ত পরিস্থিতিতে এগোতে চায় অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, দেশকে সঠিক পথে পরিচালিত করার যে সুযোগ এবার তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। দেশকে গঠন করার সুযোগ তৈরি হয়েছে জানিয়ে জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার সকল শক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। এ প্রজন্মকে সঠিক ইতিহাস জেনে দায়িত্ব নিতে হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে কাজ করবে সরকার। সাভারে পুলিশের তাড়া খেয়ে 5তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন থানা ছাত্রদলের সহসভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মনোয়ার হোসেন বকশী। গতরাত 12টার দিকে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাবা মোহাম্মদ জাফর আলী ওই প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী। তিনি জানান, গতরাতে পুলিশ তার 2 ছেলে ও মেয়ের ঘরের নাতি শাহরিয়ার কবির সৌমিককে খোঁজ করে। হঠাৎ অভিযানে থাকা এক পুলিশ সদস্য দৌড়ে ছাদে যান। এর কিছুক্ষণ পর বাসার নিচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা ভবনের নিচে মনোয়ার হোসেন বকশীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এমন পরিস্থিতিতে অভিযানে থাকা পুলিশ সদস্যরা তড়িঘড়ি করে ওই এলাকা ত্যাগ করে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাটোরে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা স্থল থেকে পিস্তল সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
যাচাই বাছাই শেষে সেটিকে খেলনা পিস্তল এবং গুলিগুলোকে প্লাস্টিকের বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণভবনের পাশে স্থানীয় দীঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য শেষে স্টেজ থেকে নামার সময় তানিম নামে ওই যুবক হুইপের দিকে এগিয়ে যায়। এ সময় দায়িত্বরত পুলিশের সাথে তার ধাক্কা লাগে। এতে পুলিশের সন্দেহ হলে তাকে ধরে তল্লাশিকালে পিস্তলটি পাওয়া যায়। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। যাচাই বাছাইয়ে এটি খেলনা পিস্তল বলে প্রতীয়মান হয় বলে জানা যায় পুলিশের। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি মরিচের দাম কমেছে প্রায় 200 টাকা। অন্যান্য সবজিতেও কমেছে 10 থেকে 40 টাকা। লাল ডিমের ডজন 140 থেকে বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। মাছের দাম গড়ে বেড়েছে কেজি প্রতি প্রায় 50 টাকা। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতি দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাড়তে সবজির দাম উঠেছিল আকাশ ছোঁয়া। তবে চলতি সপ্তাহে দামে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে মরিচের দাম কমে নেমেছে প্রায় অর্ধেকে। গ্যাসের সপ্তাহ মরিচ ছিল 400 টাকা কেজি, এই সপ্তাহ 200 টাকা 240 টাকা কেজি। বেগুন আসলো 160 টাকা কেজি, এই সপ্তাহ 120 টাকা কেজি। চিচিঙ্গা আসলো 80 টাকা কেজি, আজকে 60 টাকা কেজি। পোস্তা করলা আসলো আপনার 120 160, আজকে 100 টাকা কেজি। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে বাড়ন্ত ডিমের দাম কয়েক সপ্তাহে বেড়ে দাঁড়িয়েছে 140 থেকে 150 টাকা ডজন। গত সপ্তাহে আমরা 130 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 140 টাকা বিক্রি করতেছি। ডিমের সঙ্গে ঊর্ধ্বমুখী মুরগির দামও। ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 10 টাকা। ব্রয়লার মুরগি গত সপ্তাহে ছিল 190 টাকা কেজি, এই সপ্তাহে 200 টাকা কেজি। সোনালী 330 টাকা 20 টাকা কেজি বেচছেন। বাড়তি দেশি মাছের দামও। পাবদা, বাইম সহ অন্যান্য মাছের দাম গড়ে বেড়েছে কেজি প্রতি 50 টাকা। আগের সপ্তাহ 600, এক সপ্তাহ 700। ইলিশ বরফ ছাড়া যেটা ওইটা মনে করেন 3300-3400 টাকা কেজি, 1 কেজি 100-200 গ্রাম যেটা। এদিকে দাম কিছুটা কমেছে গরুর মাংসে। কয়েকদিনের ব্যবধানে প্রায় 25 টাকা কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 750 টাকায়। গরুর একটু দাম বেশি, আগে 800 টাকা বেচতাম, এখন বেচে কিনি কম দেখে এই সপ্তাহে আমরা 750 টাকা বেচতে আছি। বাজারে প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এনটিভি বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন জানান, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেয়া বাণী পাঠ করা হয় এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসৃত সবার আগে বাংলাদেশ নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন হিসেবে গ্রহণ করে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বর্তমান সরকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপনকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিম অঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহার উদ্দিন বাদল। প্রধান অতিথি ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। সঞ্চালনায় ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ তসলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ শাহজাহান, সৈয়দ জাহাঙ্গীর আলম, মনির তাঁতি, মোজাম্মল হোসেন, আব্দুল কালাম সওদাগর। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদিন এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান LEAKL এর মধ্যে একটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদিনের পক্ষে উপস্থিত ছিলেন প্রফেসর মাদিয়া ডক্টর মুতিয়া সুবিহা বিনতি আব্দুল হালিম। LEAKL এর পক্ষে উপস্থিত ছিলেন নুরুল জাকিরাহ বিনতে চেহ জাকি এবং ইঞ্জিনিয়ার সবুজ হোসেন। আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন, ভর্তি, অফার লেটার, ভিসা সহায়তা এবং বিশ্ববিদ্যালয় নিবন্ধন পর্যন্ত সমন্বিত সেবা পাবেন। পাশাপাশি যোগ্য আবেদনকারীদের জন্য মাত্র 1 সপ্তাহের মধ্যে অফার লেটার দেওয়ার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার।
সৈনিকরা বিদ্রোহ না করলে শেখ মুজিব সমঝোতা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। হাসিনার বক্তব্য অনুমোদন করে না ভারত, জয়সওয়াল। পলাতক ফ্যাসিস্টের কথা আমলে নিচ্ছে না সরকার। হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ চায় জামায়াত। ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বান নাহিদের। এবং চাহিদা ও পরিচালন সক্ষমতা ছাড়াই বিমান কেনায় তোড়জোড়, কমিশন যাচ্ছে ব্যক্তির পকেটে, উদ্বেগ বিশেষজ্ঞদের। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।